সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ল্ডে তিনি পুচির মা হিসেবে পরিচিত। আমার এডিটিংটা আমি করি, আমার ভয়েস ওভারটা আমিই দিই এবং কনসেপ্টটা টোটালি আমারই থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লাইব্রেরি ওয়ার্ক করে কন্টেন্ট তৈরি করার দরকার নাই, কন্টেন্ট আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। একদম একটু সংখ্যালঘু ফিল করতাম যে হচ্ছে প্রেম করার মধ্যে তেমন ছেলে পাওয়া যেত না। আজকেই চাইলাম কালকে হয়ে গেল, বিষয়টা এরকম না। অনেক কিছু ব্যাপারগুলো গবেষণা করে করতে হয়েছে অথবা খুব প্যাশন থেকে জিনিসগুলো হয়েছে। কিভাবে হয়েছে আসলে বিষয়গুলো? আমি আমার শাশুড়িকে দেখলাম যে উনি প্রচন্ড ডিসিপ্লিন একজন মহিলা, যে রাধে সে চুলো বাঁধে। যেমন এখন আমার বাসায় 17টা বিড়াল নিয়ে আমি বসবাস করি। ওরাও নিজে থেকে মানুষ চিন্তা করে বা ওরা আমাদেরকে বিড়াল চিন্তা করে। পেট লাভিং ব্যাপারটা কি, এটা কি শৈশব থেকেই ছিল নাকি? এইটাও শৈশব থেকে ছিল বলতে সাপোর্টটা পাই নাই কখনো, বাট মনের ভিতরে ছিল। আমি আমার ভাই মানে আমরা এই ব্যাপারগুলোকে খুবই মানে সেন্সিটিভ ইস্যুস মনে হতো এবং খুব ভালো লাগতো। ছোটবেলায় মুরগি পালার অভিজ্ঞতা ছিল, মুরগি পালতাম, হাঁসের পেছনে দৌড়ানো। কুমিল্লার যেহেতু একদম তিতাস নদীর পাড়েই আমার মামার বাড়িটা ছিল, ওখানে আমাদের একটা সময় কাটানো হয়েছে, ছোটবেলার একটা সময়। তো ওই যে একটা নেচারের সাথে একটা অ্যাটাচমেন্ট খুব ভালো লাগতো এবং আমরা দুপুরবেলা খেতে বসলে বিড়াল আসতো এক গাদা। তো এই যে একটা মানে ওদের সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল, কিন্তু কখনো এমন হয়ে ওঠে নাই শহরের বাড়িতে যে নিজে এনে পালবো। তো যখন আমার বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে পরবর্তী সময়ে বাচ্চা ছিল, তো বাচ্চাদের যখন বড় করছি, হঠাৎ করে আমার ছোট ছেলে একদিন বলে যে ওর একটা ওর সব আছে বাট ওর কোনো বেস্ট ফ্রেন্ড নাই। তা আমি বললাম যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড না। বলে যে না, বেস্ট ফ্রেন্ড হতে হয় একটা প্যাটকে। তার মধ্যে প্যাট মানে বলছে এটা ক্যান বি এ ডগ, ক্যান বি এ ক্যাট। তো ওরা যে ভিডিওস দেখে, ওখানে দেখে যে ফরেন ভিডিওগুলোতে যে ওদের সাথে একটা প্যাট বা ডগ ঘুরে, তো ওর সেই জন্য খুব শখ হলো যে ওর একটা প্যাট পাইয়া থাকবে। তো আমার কথা যে ঠিক আছে, বাচ্চা যেহেতু শখ হয়েছে আমি তাহলে একটা বিড়াল এনে দিব ওকে। দেন হচ্ছে কোনো একটা গ্রুপে আমি পোস্ট দিয়েছিলাম আমার একটা কিটেন যদি কারো দেয়ার থাকে দেওয়ার জন্য, দেশি বাচ্চা, বিড়াল বাচ্চা। দেন হচ্ছে আমার প্রথম বিড়াল নেয়া। তো এদের সাথে যখন ঘরে সময় কাটানো শুরু, দেখলাম যে ওরা খুব আদুরে, খুব মিশুক। তখন আর আমি এটা বলবো যে এটা একটা নেশার মতো। আপনি যখন একটা বিড়াল পেট করা শুরু করবেন এবং ওদের সবকিছু আপনাকে এত অ্যাট্রাক্ট করবে, কখন যে আপনার ঘরে মানে এত বিড়াল হয়ে যাবে আপনি টের পাবেন না। যেমন এখন আমার বাসায় 17টা বিড়াল নিয়ে আমি বসবাস করি। 17টা বিড়াল কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হ্যাঁ, এগুলো আপনি ম্যানেজ করতেন কিভাবে? আমরা তো 2-3টা পরে দিয়ে দেয় সবাই। আমার হয়েছে কি মানে ওদের সাথে মানে অ্যাটাচমেন্টটা এত হয়ে গেছে যে ওদের যখন কারোর 4টা বেবি হতো মনে হতো যে দিয়ে দিব, কিন্তু ওদেরকে এই যে খাওয়ানো, পড়ানো, ওদের সাথে সময় কাটানো, এইগুলো করতে করতে একটা মায়া জন্মে যায়, তখন আর দিতে ইচ্ছা করে না। তো এই করে করে হচ্ছে 17টা, আর যদি আরও ছিল এবং আরোগুলাকে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মানে আমার 22টা না 23টার মতো ছিল, বাকিগুলাকে অ্যাডপশনে দিয়েছি। এটার রিজন হচ্ছে মানে আমার এখনো নিজস্ব কোনো ফ্ল্যাট নেই। তো যার কারণে হচ্ছে অনেক সময় হয় যে মানে বিভিন্ন বাসাতে কমপ্লেনের একটা ইস্যুস থাকে। আমার বাসায় গেলে আজ পর্যন্ত যতজন গেছে কেউ বলে না যে কোনো ধরনের প্যাট স্মেল বা কোনো ধরনের, আমি কিছুই রাখি, আমি কোনো কিছু মানে হয় না যে প্রমাণ লোপাট করি। মানে আমার বাসায় যে পেট আছে আপনি ঢুকলে বুঝবেনই না। হাউ ডু ইউ ম্যানেজ এতগুলো? এটা আসলে আমি জানি না, এটা সবাই অবাক হয় এবং আমি নিজেও জানি যে এখন আমি কিভাবে এক্সপ্লেন করবো যে আমি কিভাবে ম্যানেজ করি। মানে ওদের ব্যাপারটা হয়ে গেছে কি ওরাও নিজে থেকে মানুষ চিন্তা করে বা ওরা আমাদেরকে বিড়াল চিন্তা করে, যে কোনো একটা কিছু হবে। হয় ওরা আমাদেরকে বিড়াল ভাবে বা ওরা নিজে থেকে মানুষ ভাবে, যে কোনো একটা কিছু হবে। তো আমার জিনিসটা যেহেতু একটা রুটিন ওয়ার্কের মধ্যে দিয়ে চলে, ওরাও নিজেদেরকে ওভাবে গ্রুমিং করে নিয়েছে। হ্যাঁ, ওদের ব্যাপারটা ওরকম, ওরা কখনো কোনো কিছু নোংরা করবে না, কখনো কোনো কিছু ভাঙচুর করবে না। ওরাও খুব মনে হয় যেন এক একটা ক্যারেক্টার, ওরা এক একজন ব্যক্তিত্ব এবং ওরা ওনাদের ব্যক্তিত্ব নিয়ে থাকে। পারফেক্ট। এবং ওদের খাওয়ার জায়গাটা ফিক্স, খাওয়ার টাইমটা ফিক্স, একদম পটি করার জায়গাটা ফিক্স, সবকিছু ফিক্স থাকে, সেভাবে ডিসিপ্লিনে মেইনটেইন করা হয়। এবং আপনার বাচ্চারাও যেটা হচ্ছে যে ওদের সাথে অ্যাডজাস্ট করে বড় হচ্ছে। একদম একটা মানুষের পারিবারিক গঠন এবং প্রতিষ্ঠানের তার যে যাওয়া আসা, সেটা তার ক্যারেক্টারের উপরে মারাত্মক রকমভাবে প্রভাব ফেলে, রাইট? সো আপনি আজকে যে কাজ করছেন, সামহাও এই কাজের সাথে কি আপনার ফ্যামিলি স্টাইলের কোথাও কোনো বা আপনার চারপাশের কোথাও কোনো ক্যারেক্টারের সাথে মিল আছে? আর সেটা তো অবশ্যই আছে, কারণ আমার কন্টেন্ট বা আমার ভিডিও যেটাই আমি করি না কেন, এটার মধ্যে একটু পারিবারিক ব্যাপারটাকে আমি রিলেট করার চেষ্টা করি এবং সেটা অবশ্যই আমার পরিবার এবং আমার শ্বশুর বাড়ি মানে এদেরকে দেখে অবজার্ভ করে। ফার্স্ট আমার যে জিনিসটা নক করে আপনার কন্টেন্টের, আমি আসলে এই অনুষ্ঠানে যতটা না উপস্থাপক তার চেয়ে আমার নিজের মানে দিল খুলে গল্প করতে পছন্দ করি। আমার প্রথম যে জিনিসটা নক করেছে সেটা হচ্ছে আপনার বাসাটা এত গোছানো। আমি জানি না সবসময় এরকম থাকে কিনা। সবসময় এরকম থাকে। দ্যাটস পারফেক্টলি বিউটিফুল। আপনারা ওনার কন্টেন্ট দেখেছেন কিনা জানি না, ক্যামেরার কাজ অসাধারণ এবং বাসার প্রত্যেকটা যেখানে যে জিনিসটা থাকা দরকার, হয়তো আমি একটু গোছানো থাকতে পছন্দ করি যে কারণে আমাকে হয়তো এটা নক করেছে,
অসম্ভব সুন্দর। সো এই জিনিসগুলো আমি জানতে চাচ্ছিলাম যে ফ্যামিলি ডিসিপ্লিনের ব্যাপারটা আপনি বলছিলেন যে কাউকে না কাউকে হয়তো বা দেখেছেন ওই রকম সময়। ব্যাপারটা হয়েছে কি আমি অতটা গোছানো ছিলাম না বিয়ের আগে পর্যন্ত। যেটা হয় মেয়েরা, একটা মেয়ে আসলে বিয়ের আগে, আমি জানি না সব মেয়ে হয়তো সমান না, বাট আমার ব্যাপারটা হচ্ছে আমি অতটা গোছানো ছিলাম না। আর যেটা বললাম যে আমার মা আসলে তেমন কখনো বলে নাই যে তোমাকে রান্না শিখতেই হবে, তোমাকে এটা করতে হবে। তো যাই হোক, তো আমি আসলে আমার যাবতীয় যা কিছু, বা আমি আমার শিক্ষাগুরু বলেন একটা, হ্যাঁ, একটা মেয়ের কাছে একটা মা তার অনেক বড় রোল মডেল থাকে, বাট আমার কাছেও হচ্ছে সেটা আমার শাশুড়ি। হ্যাঁ, তো আমি যখন আমার বিয়ে করে আসলাম, আমি আমার শাশুড়িকে দেখলাম যে উনি প্রচণ্ড ডিসিপ্লিন একজন মহিলা। বিউটিফুল। প্রচণ্ড ডিসিপ্লিন, মানে আমি ওনার মতো ডিসিপ্লিন দেখি নাই কখনো। উনি হয়তো কোথাও যাবে, এক সপ্তাহ আগে থেকে ওনার সব কিছু গোছানো থাকে, এবং পরবর্তীতে আমি দেখেছি যে ওনার যে চিন্তাধারা, ওনার যে প্ল্যান, সেগুলো আমরা প্রতি পদে পদে ফিল করি, এবং এইটা যদি আমি এভাবে করে অ্যাডজাস্ট করে নিই, গুছিয়ে নিই, তাহলে আমার অনেক কাজ এগিয়ে যায়। তা আমার ডিসিপ্লিন, আমার কাজ এবং আমার কথাবার্তা এবং আমার সাজ, ফ্যাশন, সব কিছুর আমার আইডল হচ্ছে আমার শাশুড়ি। তো ভদ্রমহিলা এখন আর আমাদের মাঝে নাই, কিন্তু আমি যা কিছু শিখেছি, আমার রান্না থেকে শুরু করে, আমার ঘর গোছানো থেকে শুরু করে, বা ডিসিপ্লিনের যে ব্যাপারটা, বা বাচ্চা কাচ্চাকে যে ট্রিট করার ব্যাপারটা, সবকিছু আমার শাশুড়ির কাছ থেকে আমি পেয়েছি। পারফেক্ট। বউ শাশুড়ির অন্যরকম একটা মানে গল্প নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে উঠে আসবে। তার আগে একটু ওই ছেলেটার কাছে যেতে চাই যাকে আপনি জীবনসঙ্গী করলেন, এরকম একটা নিরীহ মানুষ যাকে আমরা ক্যামেরায় দেখে অলওয়েজ, সো এরকম একটা মানুষকে বেছে নেওয়া বা তার সাথে পরিচয় হওয়ার গল্পটা কি আসলে? ওর সাথে পরিচয় হওয়াটা না অনেক ড্রামাটিক। ও আসলে মূলত ছিল, তখন তো ফেসবুক, ইন্টারনেট খুব একটা জনপ্রিয় ছিল না, 2000 বা 2002-3 দিকে করে। তো তখন ইয়াহুতে চ্যাট হতো, ইয়াহু ছিল, ইয়েস। তো তখন ওই ইয়াহুর কিছু আমরা বুঝি না, আমি বুঝি না, বাট আমার যে দাদা ছিলেন, আমার বড় ভাই যিনি, যার সাথে আমার একটা ডিস্টেন্স সবসময় ছিল, তো আমার দাদার সাথে ওর চ্যাটিং হতো। তো সেই সূত্রেই হচ্ছে আমার দাদার সাথে তার পরিচয়। আমরা তো ঢাকায় থাকি আর ও থাকে চট্টগ্রামে। তো দেন সে মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তার কাগজপত্রের জন্য তার ঢাকায় আসতে হতো। তো সে আমার ভাইকে জানায় যে আমি ঢাকায় আসবো। তো আমার ভাই ওকে ইনভাইট করে যে আসো, আমাদের বাসায় আসো। তো আমার আপন দাদাও হচ্ছে ওর যে বয়সে ছোট, বাট ওরা ইয়াতে মেসেঞ্জারে যেহেতু চ্যাটিং হতো, ওখানে তো আর বয়স ভেদে হয় না। তো ও বাসায় আসে, তো বাসায় এসে স্বাভাবিক পরিচিত হয় সবার সাথে। তো এটা আমার পরবর্তীতে ওর কাছ থেকে জানা যে ও আমাকে প্রথম দর্শনে আমাকে দেখে ডিসাইড করে নিয়েছিল যে যদি বিয়ে করে সে আমাকেই করবে। তো ওর কাছে মনে হয়েছে এখন যদি তার মনের ভাব প্রকাশ করে না রাখে, পরবর্তীতে তো হাতছাড়া হয়ে যেতে পারে। তো সে কি করে আমার দাদাকে জানায় যে আমি তোমার বোনকে বিয়ে করতে চাই ইন ফিউচারে। আমার দাদা তখন ভেবেছে কি যে আমার বোন তো এখন অনেক ছোট, ক্লাস 8-এ পড়ে, ওকে তো এখন বিয়ে দিব না। তো ও এই জন্য ভেবেছে যে ও হয়তো এখনই বিয়ে করতে চাচ্ছে, দ্যাটস আমার দাদা এটা রিজেক্ট করে দেয়। হ্যাঁ, মানে ও বলতে চেয়েছে ফিউচারে, আর আমার দাদা ভেবেছে তখন এইটা, তো দ্যাটস রিজেক্ট করে দেয়। তারপরে হচ্ছে যখন আমি মেট্রিক পরীক্ষা দিলাম, এসএসসি দিলাম, তখন সে আবার নক করে। তো তখন আমার দাদা বলছে যে আচ্ছা দেখি, যেহেতু এখন ইয়ে দিয়েছে, ও তো পড়াশোনা করবে, তো সে বলছে যে আমি বিয়ের পরেও পড়াশোনা করাবো, বা এখনই বিয়ে করছি না, এঙ্গেজ করে রাখতে চাই। তো তখন আমার ভাই ওকে ঝুলিয়ে রেখেছে, এবং তখন আমাদের বাসায় জানায় নাই। আর এইদিকে আমার ব্যাপার যেটা হয়েছে, আমরা স্কুলে দেখা যায় মানে একটু সংখ্যালঘু ফিল করতাম, যে হচ্ছে প্রেম করার মধ্যে তেমন ছেলে পাওয়া যেত না। তো যেটা হয় আমাদের সেই উঠতি বয়সটাতে মেয়েদের ইচ্ছে করে, মানে আমার এই বান্ধবী প্রেম করছে, ওর বয়ফ্রেন্ড আছে, মানে এটা একটা ক্রেডিটের ব্যাপার। বাট আমার ওরকম কেউ ছিল না যে আমি ক্রেডিট নিব। তো এইদিকে যখন কলেজে উঠলাম, কলেজে ওঠার পরেও হচ্ছে তেমন কেউ নাই। আর এইদিকে সে চিন্তা করছে আমার প্রস্তাবে কেন রাজি হয় না। তো ততদিনে সে মালয়েশিয়ার মালয় ইউনিভার্সিটিতে চলে গেছে, সেখানে সে মাস্টার্স করছে, আমি এদিকে কলেজে পড়াশোনা করছি। দেন হচ্ছে তখন আমার দাদা জানায় নাই। তারপরে একদিন সে আমাদের বাসায় ফোন দেয়। তো ফোন দেওয়ার পরে হচ্ছে সামহাও ফোনটা আমি রিসিভ করি। তো পরে দিয়ে সে আমাকে ফোনে বলে, মানে সে চান্স মিস করতে চায় না, তখন সে সরাসরি আমাকে হ্যাঁ ডিরেক্টলি বলে যে কি আমি আসলে তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। তো এটা আমি তোমার দাদাকে 2বার জানাইছিলাম, বাট সে আমাকে কোনো ধরনের ফিডব্যাক দেয় নাই। তাই আমি তো রাজি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো আপনি রাজি হলেন কিভাবে? মানে হ্যাঁ, আমি রাজি বলতে ও এর মাঝে আমাদের বাসায় বেশ কয়েকবার আসছে। তো ওকে দেখে আসলে অপছন্দ করার তেমন কোনো কারণ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমার তখন না খুব আফসোস লাগছে যে এই লোকটা যেহেতু আমাকে এতদিন ধরে পছন্দ করে, এতদিন বললো না কেন, তাহলে একটু প্রেম টেম হইতে পারতো।
তো ও যখন বললো তো আমি বলছি আমার তরফ থেকে কোনো ধরনের সমস্যা নাই। তো পরে ও যখন জানলো যে আমার পক্ষ থেকে সমস্যা নেই, ও তখন সাথে সাথে আমার বাবাকে ফোন দিল, মাকে ফোন দিল। তো এটা পারিবারিকভাবে ইনস্ট্যান্ট 1 মাসের ভেতরে আমার বিয়েটা হয়ে গেল। পারফেক্ট। ওটা হচ্ছে আমার 2008-এ আমার ইন্টারমিডিয়েট ফাইনালের 1 মাস আগে। পারফেক্ট এজ বলা চলে একদম। প্রেমও করতে পারবেন, সবকিছু ঠিক হ্যাঁ, আছে। আমার আসলে আমার যা কিছু আমার লাইফটা গোছানো, স্টাডি করা, স্টাডি কমপ্লিট করা, সবকিছু আমার মনে হয়েছে সবকিছু একটা পরিপূর্ণ জায়গায় আসছে মানুষটা মানে লাইফে আসার কারণে। Exactly. যদি না আসতো তাহলে হয়তো এরপরে আর আগানো হইতো না, বা আমি জানি না। পারফেক্ট মানুষ বা যে মানুষটা আপনি ডিজার্ভ করেন সেই মানুষটা লাইফে পাওয়াটা অনেক বড় একটা ব্লেজিং। এক্স্যাক্টলি, এটা আসলে আমি এটা মানে ওর প্রতি ওকে নিয়ে যদি বলা শেষ হবে না।